নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ধরুন আপনি একটি ছোট মুদির দোকান চালান, মাস শেষে আয় হয়তো 30 থেকে 40 হাজার টাকা। সরকার আপনাকে বলবে জিএসটি রেজিস্ট্রেশন করুন, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করুন, হিসাব দিন, এবং আপনি দেন, কারণ এটাই নিয়ম। কিন্তু এবার কল্পনা করুন একটি সংগঠন আছে যার সদস্য সংখ্যা কোটি সংখ্যারও বেশি, দেশে বিদেশে 50,000-এরও বেশি তার শাখা রয়েছে, প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলায়, এমনকি প্রতিটি পাড়ায় তাদের উপস্থিতি। সেই সংগঠনের প্রধানের জন্য সরকার দিচ্ছে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা, মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রীর সমতুল্য সুরক্ষা আপনার ট্যাক্সের টাকায়। সেই সংগঠনের কার্যালয় তৈরি হয় একরের পর একর জমির ওপর, নিজস্ব হেলিপ্যাড রয়েছে এবং প্রচারকরা এখন চার্টার প্লেনে ওড়েন, বিএমডাব্লিউ করে ঘুরে বেড়ান। অথচ সেই সংগঠন কোনো ইনকাম ট্যাক্স দেয় না, কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো অডিট নেই, আর কোনো জবাবদিহিও নেই। এই সংগঠনের নাম হলো আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর এবার প্রথমবারের মতো একটি রাজ্য সরকার সরাসরি এই প্রশ্নটাই কিন্তু উঠিয়েছে, এবং সেই প্রশ্নে এখন দিল্লির রাজনীতি একেবারে কম্পমান। আজকের ভিডিওতে আমরা জানবো আরএসএস এর আসল আর্থিক কাঠামো কি, কর্ণাটক সরকারের সেই ঐতিহাসিক চিঠিতে ঠিক কি আছে, মোহন ভগবত কেন প্রশ্নটা এড়িয়ে গেলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেশের ইতিহাসে এই মুহূর্তটা কেন এত গুরুত্বপূর্ণ। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের তথ্য আমাদের চ্যানেলেই থাকে। চলুন তাহলে ভিডিওটা শুরুই করা যাক। ঘটনার শুরুটা বুঝতে হলে একটু পেছনের দিকে যেতে হবে। কর্ণাটকে কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের রাজনীতিতে একটা নতুন আক্রমণাত্মক সুর কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং তার মন্ত্রিসভার সদস্যরা আরএসএস এর কার্যকলাপ নিয়ে বারবার প্রশ্ন উঠিয়েছেন, কিন্তু এবার বিষয়টা একটু রাজনৈতিক বক্তব্যের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকলো না। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে, যিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র, সরাসরি আরএসএস প্রধান মোহন ভগবতকে একটি দুপাতার আনুষ্ঠানিক চিঠি পাঠালেন। এটাকে আপনারা সরাসরি একটা নোটিশও বলতে পারেন। এই চিঠির মূলত তিনটা বিষয় ছিল। প্রথম বিষয় হলো আরএসএস এর আইনি স্থিতি বা লিগ্যাল স্ট্যাটাস ঠিক কি, আপনারা কোন আইনের অধীনে পরিচালিত হন। দ্বিতীয় প্রশ্ন হলো আপনাদের অর্থের মূল উৎসটা কি, এত বড় একটি সংগঠন চালাতে যে বিপুল অর্থ লাগে তা কোথা থেকে আসে। আর তৃতীয় প্রশ্নটি হলো আপনাদের রেজিস্ট্রেশন কোথায় হয়েছে, ভারতের কোন রাজ্যে কোন আইনের অধীনে, আপনারা কি নিবন্ধিত। भैया संघ क्या है, कौन है, आपका पैसा कहाँ से आता है, वही तो पूछ रहा हूँ मैं भी। বন্ধুরা, এই তিনটে প্রশ্ন শুনতে হয়তো খুবই সহজ মনে হলেও এর রাজনৈতিক এবং আইনি তাৎপর্য কিন্তু অত্যন্ত গভীর। কারণ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সরাসরি আরএসএস এর পক্ষে এতদিন সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এই চিঠিটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, একটি নির্বাচিত রাজ্য সরকার তাদের রাজ্যে সক্রিয় যে কোনো সংগঠনের বৈধতা এবং আর্থিক স্বচ্ছতা জানতেই পারেন। এটা সাংবিধানিক অধিকার, আর সেই অধিকারই প্রয়োগ করা হয়েছে এই চিঠিটারই মাধ্যমে। এরপরে আসা যাক চিঠির জবাবে মোহন ভগবত ঠিক কি কি বলেছেন। কর্ণাটক সরকারের এই চিঠি পাওয়ার পর মোহন ভগবত একটি অনুষ্ঠানে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন, কিন্তু তিনি যা বললেন তা শুনে অনেকেরই মনে হয়েছে প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্নটাকেই উল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। Hindu Dharma is not registered. Many things are not registered. Those who want to have funds from the government, they require registration. That has to be there. So government knows. They banned RSS. That means they knew RSS is there. RSS is recognized. মোহন ভগবতের মূলত যুক্তি ছিল তিনটি। প্রথম যুক্তি হলো আরএসএস সরকারের কাছ থেকে কোনো অর্থ নেয় না, তাহলে রেজিস্ট্রেশনের প্রয়োজন কোথায়। তার কথায় যারা সরকারি অনুদান নিতে চায় তাদের রেজিস্ট্রেশন লাগে, আমরা নেই না তাই আমাদের লাগে না। দ্বিতীয় যুক্তি হলো হিন্দু ধর্ম নিজেই কোথাও রেজিস্টার্ড নয়, দেশের অনেক কিছুই রেজিস্টার্ড নয়, তাহলে শুধু আরএসএসকে কেন বারবার টার্গেট করা হচ্ছে। তৃতীয় যুক্তি, সরকার দুবার আরএসএস এর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল এবং পরে তা তুলে নিতে বাধ্য হয়েছিল। এর অর্থ হলো সরকার আরএসএস কে চেনে এবং তাদের অস্তিত্বকে স্বীকারও করে। কিন্তু বন্ধুরা, বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই তিনটি যুক্তির কোনোটাই কিন্তু আসলে মূল প্রশ্নের উত্তর দেয় না। সরকারি অনুদান না নিলেও একটি সংগঠনকে নিবন্ধিত হতে হয়, এটা ভারতীয় আইনের দাবি। হিন্দু ধর্ম একটি ধর্মবিশ্বাস, কোনো সংগঠন নয়, তাই তার রেজিস্ট্রেশনের প্রশ্নই আসে না। আর নিষেধাজ্ঞা উঠে যাওয়া মানেই রেজিস্ট্রেশনের বিকল্প হয়ে যায় না। সহজ কথায় বলতে গেলে প্রশ্নটা যেখানে ছিল উত্তর সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, মোহন ভগবতের এই ঘুরিয়ে উত্তরের জবাবে কংগ্রেস কিন্তু আরো চাঙ্গা হয়ে উঠল।
কংগ্রেসের নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ পবন খেরা সরাসরি একটি তুলনা টেনে সবাইকে চমকে দিলেন। इसी कानून के तहत ये आते हैं। एक छोटे दुकानदार को जीएसटी का पंजीकरण कराना पड़ता है। क्या कल को वो कह सकता है कि साहब हिंदू धर्म पंजीकृत नहीं है तो मैं अपनी दुकान पंजीकृत नहीं कराऊंगा? अरे मोहन भागवत जी, कुछ तो शर्म करिए। তিনি বললেন একজন ছোট দোকানদারকে তার দোকান চালাতে হলে জিএসটি রেজিস্ট্রেশন করতে হয়, ইনকাম ট্যাক্স পর্যন্ত দিতে হয়। তিনি কি কাল থেকে বলতে পারবেন যে হিন্দু ধর্ম রেজিস্টার্ড নয়, তাই আমার দোকানও রেজিস্টার করব না? নিশ্চয়ই আপনি পারবেন না। কিন্তু আরএসএস পারছে। কিন্তু কেন পারছে? এই প্রশ্নটা বন্ধুরা অত্যন্ত শক্তিশালী, কারণ এটা সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ তৈরি করে। কিন্তু কংগ্রেসের সবচেয়ে তীক্ষ্ণ আক্রমণটা এলো অন্য জায়গা থেকে। তারা প্রশ্ন তুলল মোহন ভগবতকে দেওয়া জেড প্লাস নিরাপত্তার কথা নিয়ে। বন্ধুরা, এই জেড প্লাস নিরাপত্তা কি জিনিস একটু বুঝে নেওয়া দরকার আমাদের। এটি ভারতের সর্বোচ্চ নিরাপত্তা বলয়। এই স্তরে সুরক্ষা পান দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অতি সীমিত কিছু ব্যক্তি। মোহন ভগবতও কিন্তু সেই তালিকায় আছেন। এই নিরাপত্তা মানে কি? জ্যামার সংবলিত বিশাল গাড়ির কনভয়, এনএসজি কমান্ডো, 24 ঘন্টা পাহারা, সব মিলিয়ে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ। আর এই টাকাটা আসে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা থেকে। কংগ্রেসের প্রশ্ন, একটি সংগঠন যদি নিজেকে সম্পূর্ণ বেসরকারি এবং সরকারের সাথে সম্পর্কহীন বলে দাবি করে, তাহলে তার প্রধান কিভাবে সরকারি অর্থে দেশের সর্বোচ্চ নিরাপত্তা পান? সরকারি সুবিধা নিলে জবাবদিহিও থাকবে। আরএসএস এর তরফে এবং তাদের সহযোগী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার কিন্তু এই অভিযোগগুলো সরাসরি নাকচ করে দিয়েছেন। তার যুক্তিও আবার কয়েকটি স্তরে সাজানো। প্রথমত, তিনি বলেছেন কোনো সংগঠন চললেই যে তাকে রেজিস্টার্ড হতে হবে এমন কোনো আইনি বাধ্যকতা নেই। দ্বিতীয়ত, তিনি ইতিহাসের দিকে ফিরে গেছেন। তিনি বলেছেন 1967-68 সালে এবং 1975 সালে ইন্দিরা গান্ধীর আমলে আয়কর বিভাগ আরএসএস এর বিরুদ্ধে তদন্ত করেছিল, কিন্তু হাইকোর্ট প্রতিবারই আরএসএস এর পক্ষে রায় দিয়েছে। কারণ হিসেবে তিনি বলেছেন আরএসএস কোনো ব্যবসায়িক মুনাফা করে না, এটি চলে গুরু দক্ষিণার মাধ্যমে। বছরে একবার প্রতিটি শাখায় গুরু দক্ষিণার মাধ্যমে যে অর্থ সংগ্রহ হয় সেটাই শাখার নিজস্ব আয় হিসেবে বিবেচিত হয়, এতে আয়কর বসে না। कि राष्ट्रीय स्वयंसेवक संघ अपनी आय का इनकम टैक्स को रिपोर्ट करता है कि नहीं करता है? राष्ट्रीय स्वयंसेवक संघ में वर्ष में एक बार गुरु दक्षिणा होती है। संघ अपने काम के लिए बाहर वालों से पैसा नहीं लेता है। वो जो आमदनी होती है गुरु दक्षिणा की, वो उस शाखा की आमदनी होती है जिस शाखा में वह दक्षिणा हुई। কিন্তু বিশ্লেষকরা এই যুক্তিতে ফাঁক ফোকর দেখছেন। যদি গুরু দক্ষিণা এত পবিত্র ও বৈধ প্রক্রিয়া হয়, তবে 1990-এর দশকের শুরুতে বিশ্ব হিন্দু পরিষদের ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হয়েছিল? তৎকালীন ভিজিল্যান্স কমিশনার এন ভিট্টাল স্বয়ং এই প্রক্রিয়ায় জড়িত ছিলেন। অনেক আইনি লড়াইয়ের পর অ্যাকাউন্ট খোলা হয়েছিল ঠিকই, কিন্তু সেই তদন্তটাই প্রমাণ করে যে আয়কর বিভাগের নজর আরএসএস পরিবারের ওপর সবসময়ই ছিল। আর 1967 বা 1975 সালের রায়ের দোহাই দিলেই হবে না, কারণ সেই সময় থেকে আজ পর্যন্ত আয়কর আইনে কমপক্ষে ডজনখানেক বড় সংশোধন এসে গেছে। পুরনো রায় নতুন আইনের প্রেক্ষিতে কতটা প্রযোজ্য সেটা নিজেই কিন্তু একটা যথেষ্ট বড় প্রশ্ন। বন্ধুরা, এই পুরো বিতর্কটার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখনো পর্যন্ত অনুত্তরিত প্রশ্নটা হলো রেজিস্ট্রেশনের বিষয়টি। ভারতে যে কোনো সংগঠন চালাতে হলে, হোক সেটা দাতব্য, সামাজিক, ধর্মীয় বা সাংস্কৃতিক, তাকে 1960 সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট বা 1956 সালের কোম্পানি আইনের ধারা 8-এর অধীনে নিবন্ধিত হতে হয়। এটা ভারতের সংবিধান এবং আইনের দাবি। বন্ধুরা, সাংবাদিক হেমন্ত অত্রি এখানেই একটা তীক্ষ্ণ তুলনা কিন্তু এনেছেন। তিনি বলেছেন বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড সম্পূর্ণ স্পষ্টভাবে বলতে পারে যে তারা 1926 সালের চেন্নাই সোসাইটিজ অ্যাক্টের অধীনে নিবন্ধিত। একটি ক্রিকেট বোর্ড যদি 50,000 কোটি টাকার ব্যবসা করেও নিজের রেজিস্ট্রেশন দেখাতে পারে, তাহলে বন্ধুরা 1925 সালে তৈরি হওয়া আরএসএস কেন বলতে পারছে না যে তারা 1980 সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে কোথায় নিবন্ধিত? এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর আরএসএস কখনো দেয়নি। আর এখানেই সবচেয়ে বড় সংঘ আরএসএস এর কাছে কি লুকোনোর মতো কিছু আছে? রেজিস্ট্রেশন করলে কি এমন কোনো তথ্য সামনে আসবে যা তারা প্রকাশ করতে চায় না? বন্ধুরা, ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে আরএসএস এবং তাদের পরিবারের আর্থিক স্বচ্ছতা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। এটা প্রথমবার নয়। 1990-এর দশকের শুরুতে যখন বাবরি মসজিদ ধ্বংসের পরিবেশ তৈরি হয়েছিল, তখন বিশ্ব হিন্দু পরিষদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ বিদেশি অর্থের আগমন লক্ষ্য করা গিয়েছিল। সেই অ্যাকাউন্টটি কিন্তু তৎকালীন কর্তৃপক্ষ ফ্রিজ করে দেয়।
তৎকালীন ভিজিলেন্স কমিশনার এন ভিট্টল এই বিষয়ে সরাসরি যুক্ত ছিলেন। পরবর্তীতে বহু আইনি লড়াইয়ের পরে অ্যাকাউন্টটি খুলে দেওয়া হয়। কিন্তু এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়, যদি আরএসএস পরিবারের টাকার উৎস সম্পূর্ণ স্বচ্ছ এবং আইনসম্মত হয়, তাহলে সেই সময় অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রয়োজন হলো কেন? আর পরে খুলে দেওয়ার অর্থ কি যে সবকিছুই পরিষ্কার ছিল, নাকি রাজনৈতিক চাপে পদক্ষেপ ফিরিয়ে নেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আজও পরিষ্কার নয়। তবে একটা বিষয় পরিষ্কার, আরএসএস পরিবারের অর্থনৈতিক কাঠামো নিয়ে সংশয় আজ নতুন নয়, এটা দশকের পর দশক ধরে চলে আসছে। এই পুরো বিতর্কের সবচেয়ে চমকপ্রদ এবং মানুষের মনে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করা অংশটা হলো আরএসএস এর জীবনযাত্রার আমূল পরিবর্তনের গল্পটা। প্রবীণ সাংবাদিক হেমন্ত অত্রি, যিনি 25 থেকে 30 বছর ধরে আরএসএস এর কাজ এবং জীবনযাত্রা খুব কাছ থেকে দেখেছেন, তিনি একটি অবিশ্বাস্য তুলনা করলেন। কিন্তু তিনি বললেন, একটা সময় ছিল যখন আরএসএস এর প্রচারকরা ঘুরতেন সাইকেলে করে। যখন কোনো শাখায় যাওয়ার কথা হতো, তখন মাত্র 50 টাকার জন্য তারা ট্রেনের টিকিট কাটতেন না, বরং কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে বা সাইকেলে যেতেন, কারণ ট্রেনের টিকিটের পিছনে পুরো চাঁদার টাকাটা খরচ হয়ে যাবে বলে। এই অত্যন্ত সাদাসিধে জীবনযাপনের উদাহরণ দিতে গিয়ে তিনি নাম নিয়ে নিলেন নরেন্দ্র মোদী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের। তিনি বললেন, আমি নিচে দেখেছি সোনিপথের পুরনো অফিসে যখন মোদিজি এবং খাটরাজি থাকতেন, সেই ঘরে প্লাস্টার পর্যন্ত করা ছিল না। তারা মাটিতে দড়ি বিছিয়ে শুতেন, নিজেরা রান্না করতেন, নিজেরাই বাসন মাজতেন। এবং নরেন্দ্র মোদী, যিনি আজকে দেশের প্রধানমন্ত্রী, তিনি তখন নিজের হাতে সাধারণ খিচুড়ি রান্না করতেন। ডাল নয়, সবজি নয়, চাটনি নয়, শুধুমাত্র সাদামাটা খিচুড়ি। এই ছিল আরএসএস এর মূল সংস্কৃতি, ত্যাগ, সরলতা এবং আড়ম্বরহীন জীবন। কিন্তু 2014 সালের পর থেকে ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। এখন কি দেখছি আমরা? প্রচারকরা BMW গাড়িতে চড়ছেন, বিজনেস ক্লাসে উঠছেন, কেউ কেউ চার্টার প্লেনও ব্যবহার করছেন। দিল্লির ঝান্ডেওয়ালানে আরএসএস এর কার্যালয় দেখুন। পানিপথে একরের পর একর জমির ওপরে বিশাল ক্যাম্পাস তৈরি হয়েছে, যেখানে আছে নিজস্ব হেলিপ্যাড। সাংবাদিক হেমনত্রীর ভাষায় এটা 5 স্টার নয়, এটা 7 স্টার কালচার। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই বিপুল পরিমাণের অর্থটা ঠিক কোথা থেকে আসছে? সাইকেলের সেই সংগঠন কিভাবে হঠাৎ BMW আর হেলিপ্যাডে পৌঁছালো? তাদের আয়ের উৎস কি এবং সেই আয়ের হিসাব কোথায়? এই আলোচনায় বন্ধুরা, বিশ্লেষক অভিষেক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠিয়েছেন। তিনি বললেন, 2014 সালের পর থেকে আরএসএস এর প্রতিনিধিরা কার্যত রাষ্ট্রমন্ত্রকের প্রতিটি স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করে নিয়েছেন। কেন্দ্রের প্রতিটি মন্ত্রকে তাদের প্রতিনিধি রয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর দপ্তরে তাদের লোক বসে আছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে অধ্যাপক নিয়োগ পর্যন্ত সব জায়গাতেই তাদের সুপারিশ চলছে। বিশ্লেষক অভিষেক আরও বললেন, একজন সাধারণ সাংবাদিকের পক্ষে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অত্যন্ত কঠিন, কিন্তু আরএসএস এর একজন প্রচারক সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে ঢুকে যেতে পারেন। এমনকি তারা মুখ্যমন্ত্রীদের হুমকি সুরেও বলতে পারেন, আমরা কি উপরে কথা বলবো? এর মানে হলো আরএসএস নিজেকে সরকারের ওপরে একটি সমান্তরাল ক্ষমতা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। সাংবাদিক হেমন্ত অত্রি এটাকে ভারতীয় রাষ্ট্রমন্ত্রকের পূর্ণ দখলদারি বলে বর্ণনা করলেন। এই পরিস্থিতিতে স্বচ্ছতা এবং জবাবদিহির দাবিটা আরো প্রাসঙ্গিক হয়ে পড়ে বন্ধুরা। এই পুরো বিতর্কের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নটা তুলে ধরলেন সাংবাদিক হেমন্ত অত্রি, এবং এই প্রশ্নটা শুনলে আপনার মনেও একটা ধাক্কা লাগবে। 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কি হয়েছিল মনে আছে আপনাদের? ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত ত্রুটি রয়েছে। এই ঘটনা নিয়ে সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছিল। বিরোধীরা বলেছিল নির্বাচনের আগে প্রতিপক্ষকে আর্থিকভাবে পঙ্গু করার চেষ্টা হচ্ছে। কিন্তু যে প্রশ্নটা সেই সময়ও উঠেছিল এবং এখনো উঠছে তা হলো, কংগ্রেস একটি নিবন্ধিত রাজনৈতিক দল, তারা নিয়মিত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে, তাদের অ্যাকাউন্ট অডিট হয়। সামান্য একটা ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয়ে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। অথচ আরএসএস, যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো অডিট নেই, কোনো রিটার্ন ফাইল নেই, তারা সম্পূর্ণ মুক্তভাবে কাজ করছে। তাদের প্রধান পাচ্ছেন সর্বোচ্চ সরকারি নিরাপত্তা। এই দ্বৈত মানদণ্ডটাই কংগ্রেস এখন সামনে তুলে ধরতে চাইছে এবং এই যুক্তিটা সাধারণ মানুষের কাছে অত্যন্ত শক্তিশালীভাবে পৌঁছাচ্ছে। বন্ধুরা, এই পুরো ঘটনার সবচেয়ে কৌতূহলপূর্ণ প্রশ্নটা হলো, এই চিঠির পেছনে কি শুধুই প্রিয়াঙ্ক খার্গে ছিলেন, নাকি আরও কেউ বড় মাথা আছেন? বিশেষজ্ঞরা প্রায় এক বাক্যে বলেছেন, এই ধরনের বড় রাজনৈতিক পদক্ষেপ কোনো একটি রাজ্যের মন্ত্রীর একার সিদ্ধান্তে হয় না। ক্যাবিনেট সরকারের নীতি অনুযায়ী এই ধরনের চিঠি পাঠাতে হলে মুখ্যমন্ত্রীর সম্মত প্রয়োজন। অর্থাৎ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও এই পদক্ষেপে সহমত।
এবং কংগ্রেসের কেন্দ্রীয় মুখপাত্ররা যেভাবে প্রিয়াঙ্ক খাড়গের পদক্ষেপকে সমর্থন করেছেন, যেভাবে কেন্দ্রীয় নেতারা টুইট এবং রিটুইট করেছেন, তাতে পরিষ্কার যে সমগ্র কংগ্রেস দলই এই বিষয়ে এক লাইনে দাঁড়িয়ে আছে। রাহুল গান্ধী কিন্তু দীর্ঘদিন ধরে আরএসএস এর একাধিপত্য নিয়ে যথেষ্ট সরব হয়েছেন। তার ভারত জোড়ো যাত্রায় তার বিভিন্ন ভাষণে তিনি বারবার আরএসএস কে আক্রমণ করেছেন। বন্ধুরা, এই চিঠিটাই সেই বৃহত্তর রাজনৈতিক কৌশলেরই অংশ। বিশেষজ্ঞরা বলছেন বন্ধুরা, কংগ্রেস আরএসএস এর সবচেয়ে দুর্বল জায়গাটাই ধরছে। আরএসএস এর সবচেয়ে বড় শক্তি হলো তার রহস্যময়তা। তারা নিজেদের কখনো সরকারি, কখনো বেসরকারি, কখনো ধর্মীয়, কখনো সামাজিক বলে উপস্থাপন করে। এই অস্পষ্টতা তাদের আইনি জালের বাইরে রাখে। যদি একবার রেজিস্ট্রেশন এবং অডিটের দরজা খুলে যায়, তাহলে সেই রহস্যময়তা কিন্তু ভেঙে পড়বে। বন্ধুরা, এই পুরো বিষয়টা নিয়ে একটু শান্তভাবে ভাবা যাক। এটা শুধু কংগ্রেস বনাম আরএসএস এর লড়াই নয়, এটা একটা মৌলিক প্রশ্ন। ভারতের গণতন্ত্রে কোনো সংগঠন কি আইনের ঊর্ধ্বে থাকতে পারে? একজন ছোট দোকানদার যদি রেজিস্ট্রেশন এড়াতে না পারেন, একটি রাজনৈতিক দল যদি অ্যাকাউন্ট অডিট এড়াতে না পারে, তাহলে কোটি কোটি সদস্যের একটা সংগঠন কেন পারবে? অতীতে হয়তো আরএসএস এর সাধারণ জীবনযাপন এবং সীমিত আয়ের কারণে এই প্রশ্নগুলো ততটা জোরালো হয়নি, কিন্তু আজকের সেই 7 স্টার যুগে, যেখানে প্রচারকরা বিএমডব্লিউ করে ঘুরছেন, হেলিপ্যাড তৈরি হচ্ছে, চার্টার প্লেন উঠছে, সেই পুরনো যুক্তি কিন্তু এখন আর খাটে না। মোহন ভগবত এই মুহূর্তে প্রশ্নগুলো এড়িয়ে যেতে পারছেন, কিন্তু রাজনীতির যে ঢেউ এখন উঠছে তা থামবে বলে আমার মনে হচ্ছে না। কর্ণাটকের পর তেলেঙ্গানা, কেরালা, তামিলনাড়ু এই রাজ্যগুলো যদি একই প্রশ্ন তোলে, তাহলে আরএসএস কে আইনের সামনে অবশ্যই দাঁড়াতেই হবে, এবং সেটাই হবে ভারতের গণতন্ত্র এবং সংবিধানের আসল পরীক্ষা। এই লড়াইয়ের শেষ কোথায় সেটা এখন বলার সময় নয়, কিন্তু একটু বলা যায়, দেশের ইতিহাসে এই প্রথম আরএসএস এর আর্থিক অস্বচ্ছতার প্রশ্নটা এত বড় করে, এত প্রাতিষ্ঠানিকভাবে এবং এত আইনি ভাষায় সামনে এসেছে। এই প্রশ্ন আর চাপা পড়বে না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই জটিল বিষয়টির প্রতিটি দিক বস্তুনিষ্ঠভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। কোনো পক্ষ নেওয়া আমার কাজ নয়, আপনাদের সামনে তথ্য এবং প্রশ্নগুলো রাখাই হলো আমার দায়িত্ব। আরএসএস এর কি তাদের আয়ের অডিট হওয়া উচিত? রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক করা উচিত, নাকি তারা যে যুক্তি দিচ্ছে সেটাই আইনসম্মত? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই লিখে দাঁড়ান। তর্ক করুন, বিতর্ক করুন, কিন্তু সম্মান রেখে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।